নমস্কার, আমি প্রবীর। আজ আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার কোষে দেখি 11 অর্থাৎ জ্যামিতির যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান। তো সেই অঙ্কগুলির সমাধান করার আগে আমরা এই পর্বে অর্থাৎ এই জ্যামিতি বিষয়ে যে জ্যামিতির ঘনবস্তু, তল এবং তার পাশাপাশি তাদের ভাগ, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব এবং তাদের সংজ্ঞা, তাদের আকার, আয়তন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা খুঁটিনাটি তথ্য তোমাদের তুলে ধরব এবং আমাদের এটার দ্বিতীয় পর্বে আমরা এই কোষে দেখি 11 সম্পূর্ণ সমাধানটিও তোমাদের তুলে দেব। তো তার আগে আবারও আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে ভিডিওটা তোমরা সম্পূর্ণরূপে দেখো এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমরা এটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও ছড়িয়ে দাও এবং সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজ মূল বিষয়ে। আমরা শুরু করছি কোষে দেখি 11, এটা পেজ নাম্বার 128। জ্যামিতির যে পোরশন বা জ্যামিতির যে চ্যাপ্টারটা রয়েছে সেই অংশটার আমরা আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা, এটা আমাদের পর্ব 1। তো দেখো এখানে আমরা বেশ কিছু তথ্য তোমাদের তুলে দিয়েছি। যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি এবং যতটা সম্ভব আমি তোমাদের বুঝিয়েও দেব। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো জ্যামিতি শব্দের অর্থ কী না, জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। আমরা জ্যামিতি শব্দটা ব্যবহার করে থাকি প্রায়শই গণিতের বা গণিত শাস্ত্রে। তো সেক্ষেত্রে জ্যামিতি শব্দের অর্থ কী না, জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। আবার দেখো এখানে দিয়েছি এই প্রশ্ন কিন্তু তোমাদের এবার দ্বিতীয় যে ইউনিট টেস্ট সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতেই পারে। তো তার আগে ভাগে নিজেদের প্রস্তুত করে নেওয়াটা আমি মনে করি অত্যন্ত জরুরি। তো দেখো জ্যামিতি শব্দের অর্থ জ্যামিতি, তাহলে জ্যা অর্থাৎ ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, তার মানে ভূমির পরিমাপ। জ্যামিতি শাস্ত্রের জনক কে না, জ্যামিতি শাস্ত্রের জনক হলেন ইউক্লিড। জ্যামিতি শাস্ত্রের জনক ইউক্লিড। এবার দেখো আমরা আমাদের এই চ্যাপ্টারে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব ঘনবস্তু, সেই সম্পর্কে তারও সংজ্ঞা আমরা এখানে তুলে ধরেছি। কি বলেছি না, ঘনবস্তু কাকে বলে? যে জ্যামিতিক বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে। তাই কি বললাম না, যে জ্যামিতিক বস্তু যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, সেই সঙ্গে সঙ্গে সে কোনো না কোনো একটা জায়গা দখল করে থাকবে। যেমন আমার হাতে এই ডাস্টার রয়েছে বা এই চক, এটা যেখানেই রাখি না কেন সে একটা স্থান কিন্তু দখল করে থাকবে। আর কি, এরা দখল করে থাকবে। আর সেই সঙ্গে সঙ্গে এদের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য এই লম্বা অংশটা হলো দৈর্ঘ্য, আর এই চওড়া অংশটা এটা হলো প্রস্থ, আর এই অংশটা অর্থাৎ এই পুরুত্বটা, এর পুরুত্বটা হলো কি না, এটা হলো এর উচ্চতা। তো ঠিক সেরকম তাহলে কি ঘনবস্তু কাকে বললাম না, যে জ্যামিতিক বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে বা থাকবে এবং যা কিছুটা স্থান দখল করে থাকবে তাকেই বলবো আমরা ঘনবস্তু। যেমন উদাহরণ আমি তোমাদের চোখের সামনেই যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ তারা কিছু না কিছু স্থান দখল করে রয়েছে, তাই তারা হলো কি না ঘনবস্তু। এখন প্রশ্ন হতে পারে তাহলে কোন ঘনবস্তুকে চোখে দেখা যায় না? বাতাস, তারও কিন্তু আকার এবং আয়তন পাবো আমরা, কিন্তু তাকে চোখে দেখা যায় না, অনুভব করে নিতে হয়, তাই বাতাসও কিন্তু একটি ঘনবস্তু। তো যাই হোক, এবার দেখো ঘনবস্তুর প্রকারভেদ যদি আমরা করি, ঘনবস্তুকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছি, দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুষম ঘনবস্তু আর একটা হলো অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তু আর অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তু কোনগুলো না, যে সমস্ত ঘনবস্তুর আকার এবং আকৃতি সুষম বা সামঞ্জস্যপূর্ণ। সুষম মানে হবে কি সামঞ্জস্যপূর্ণ, মানানসই।
তাকে বলবো আমরা কি না সেই সমস্ত ঘনবস্তুকে সুষম ঘনবস্তু বলে। যেমন ইট, বল, বাক্স ইত্যাদি ইত্যাদি, বই, খাতা, এদের একটা কি না সামঞ্জস্যপূর্ণ, তাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একটা নির্দিষ্ট নিয়ম মাফিক বা একটা সামঞ্জস্যপূর্ণ, মানানসই। তাহলে সুষম ঘনবস্তু হলো যে ঘনবস্তুগুলোর আকার এবং আকৃতি সামঞ্জস্যপূর্ণ হবে, তাকে বলবো আমরা সুষম ঘনবস্তু। আর উদাহরণ বললাম আমরা ইট, বল, বাক্স। এবার অসম ঘনবস্তু। অসম ঘনবস্তু কাকে বলে না যে ঘনবস্তুর বা যে সমস্ত ঘনবস্তুর আকার এবং আকৃতি সামঞ্জস্যপূর্ণ নয়, অর্থাৎ মানানসই নয়, ঠিক মানে মানানসই হচ্ছে না। ঠিক এমনই ধরো একটা আমি এরকম একটা যে কোনো একটি ঘনবস্তু যার দেখা গেল এই অংশটা এরকম ভাঙা একটা অংশ, সে ইটের টুকরো হোক বা কয়লার টুকরো হোক বা একটা পাথরের বা মাটির ঢেলা, যে অংশটা এরকম সামঞ্জস্যপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ এই অংশটা এরকম রয়েছে, অর্থাৎ এটার কিন্তু কোনো সামঞ্জস্য নেই দৈর্ঘ্য বা প্রস্থের বা উচ্চতা। সেই কারণে এই ঘনবস্তুকে বা এইরূপ ঘনবস্তুকে আমরা বলবো কি না অসম ঘনবস্তু। তাহলে কি বললাম না যে ঘনবস্তু, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে অসম ঘনবস্তু যে সমস্ত ঘনবস্তুর আকার এবং আকৃতি সামঞ্জস্যপূর্ণ নয় তারা হলো অসম ঘনবস্তু। তো আশা করি এই ভিডিওর যে শুরুতেই আমরা এই অংশটা তুলে ধরলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ এরপরেই আমরা এই সম্পর্কিত আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে সেগুলিও তোমাদেরকে তুলে দেব, যাতে করে ষষ্ঠ শ্রেণীর যে এই কোষে দেখি 11 পেজ নাম্বার 128-এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা শুধু করতেই পারবে না, অন্যদেরকেও বুঝিয়ে দিতে পারবে যে কেন কিভাবে হচ্ছে বা হতে পারে বা হয়। সমস্ত উত্তর জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো দেখো এবার আমরা চলে যাব পরের ধাপে। এবার আমরা কি তুলে ধরেছি, এখানে তুলে ধরেছি যে মাত্রা কি। মাত্রা কাকে বলা হয়েছে না কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধের মানে উচ্চতা প্রতিটিকে আমরা মাত্রা বলবো। তাহলে মাত্রা কি না মাত্রা কোনো ঘনবস্তুর তার যে দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা, যেটা বেধ বলছি, তাদের বলবো কি না প্রত্যেকটিকে বলবো মাত্রা। তাহলে মাত্রাহীন একটি বস্তু, মাত্রাহীন একটি বস্তু বলতে যেমন আমরা বিন্দু, এর নাই দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই এমন একটি হলো একটা বিন্দু, যার সেক্ষেত্রে কি কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা পাবো না, এমন একটা বস্তু হলো বিন্দু। তো এ কিন্তু কিছু স্থান দখল করে থাকে, যতটুকুই কোনো একটা খাতাতে হোক, আমরা এই বোর্ডেতে যেমন একটা বিন্দু দিলাম তার মানে একটা স্থান দখল করলো, কিন্তু তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে না। তো যাই হোক, এখানে আমরা কয়েকটি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন তোমাদের তুলে ধরেছি যাতে করে তোমরা তার সম্পর্কে অবগত হতে পারো, সেই জন্য তুলে ধরেছি। দেখো একতল বিশিষ্ট ঘনবস্তু মানে একটি তল আছে এমন ঘনবস্তু, যেমন হলো একটা ধরো ফুটবল, এটা ফুটবল, এই ঘনবস্তুর ক্ষেত্রে অর্থাৎ এটা একটা ফুটবল, এই ফুটবলে দেখা যাচ্ছে কি না এই ফুটবলের একটি তল, অর্থাৎ এটা হলো একটা বক্রতল। এই বক্রতল বিশিষ্ট একটি তল বিশিষ্ট ঘনবস্তু তাহলে কি না গোলক। এবার দুই তল বিশিষ্ট ঘনবস্তু, দুটো তল থাকবে তেমন ঘনবস্তু কি, যেমন শঙ্কু, অর্থাৎ শঙ্কু আকৃতির হবে, সেটা শঙ্কু আকৃতির মানে এরূপে, অর্থাৎ এখানে একটা তল আছে আর এটা একটা তল, দুটো তল। এখানে রয়েছে কি না এখানে রয়েছে একটা
সমতল, এখানে রয়েছে বক্রতল। এখানে যে তলটা আছে সেটা রাউন্ড আকারে আছে, রাউন্ড আকারে আছে এটা। আর এটা কি আছে না, এটা একটা সমতল, অর্থাৎ এখানে রয়েছে বক্রতল একটা, সমতল একটা, অর্থাৎ দুটো তল আছে। তাহলে শঙ্কুর ক্ষেত্রে দুটো তল, তাহলে কি বলতে পারি না, দুই তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। দুই তল বিশিষ্ট ঘনবস্তু হলো কি না শঙ্কু। তাহলে দুই তল বিশিষ্ট ঘনবস্তু হলো কি না শঙ্কু। আমরা পেলাম একটা বক্রতল তার আর একটা সমতল। এবার দেখো তিন তল বিশিষ্ট ঘনবস্তু। তিন তল বিশিষ্ট ঘনবস্তু হলো লম্ববৃত্তাকার চোঙ, তার আকৃতিটা ঠিক এরকম। এরূপে থাকবে। এটা হলো লম্ববৃত্তাকার একটা চোঙ, যার এখানে একটা তল আছে, এখানে একটা তল আছে, আর এখানে একটা তল আছে। এই দুটো তল অর্থাৎ উপরে এবং নিচে দুটো সমতল, এবং এখানে রয়েছে একটা বক্রতল, মোট তিনটে তল আছে। তাহলে তিন তল বিশিষ্ট ঘনবস্তু হলো কি না লম্ববৃত্তাকার চোঙ। এবার দেখো চার তল বিশিষ্ট ঘনবস্তু, অর্থাৎ চারটে তল থাকবে তেমন ঘনবস্তু, যেমন কি না পিরামিড। অর্থাৎ আমরা যদি এটা যদি দেখি এইভাবে, তাহলে এটা হলো একটা তিন তল বিশিষ্ট, এই চার তল বিশিষ্ট ঘনবস্তু পিরামিড, যার এই এখান থেকে একটা তল, অর্থাৎ এই রূপে হবে তলটা, এটা একটা তল। এখানে এটা হবে একটা তল, দুটো তল, আর এই রূপে আছে একটা তল, তিনটে তল, আর এই একটা তল, মোট হলো কত চারটে তল। অর্থাৎ এটা ত্রিভুজ আকৃতির, মানে ভূমিটা হলো এর ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আকৃতির ভূমি বিশিষ্ট যে পিরামিড, সেই পিরামিডের তল সংখ্যা হলো কত না চারটি। তাহলে চার তল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ আমরা বলতে পারি কি না এই, অর্থাৎ একটি পিরামিড। এবার পাঁচ তল বিশিষ্ট ঘনবস্তু, অর্থাৎ পাঁচটা তল থাকবে তেমন ঘনবস্তু কি না, তেমন ঘনবস্তু হলো প্রিজম। প্রিজমের ক্ষেত্রে আমরা যদি এখানে পাঁচটা তল বিশিষ্ট করতে চাই, প্রথমে তো দেখো পাঁচ তল বিশিষ্ট ঘনবস্তু হলো প্রিজম। প্রিজমের একটা ছবি আমরা তোমাদের এঁকে দিয়েছি, এর পাঁচটা তল আছে, এরূপে এর পাঁচটা তল আছে। এর পাঁচটা তল আছে, আর এটা হলো প্রিজম। ঠিক সেরকমই এখানে রয়েছে ছটা তল বিশিষ্ট একটা লুডোর ছক্কা বা ঘনক। তো এই রকম আমরা এই চিত্রের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম বিভিন্ন ঘনবস্তুর তল সংখ্যা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের আকৃতি। এবার আমরা এই ঘনবস্তুগুলি সম্পর্কে যে সংক্ষিপ্ত এদের বিবরণ, সেই বিবরণও তোমাদের তুলে ধরছি উদাহরণ সহযোগে। তো তোমরা দেখো। তো দেখো এই ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 11 জ্যামিতির যে অংশ নিয়ে আমরা আজ আলোচনা করছি, এটি এই পর্বের শেষ অংশ। এই অংশটা তোমাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব, তারপর আমরা এই ভিডিওটা শেষ করব, কারণ বড় হয়ে যায় ভিডিওটা না হলে। এবং আগামী পর্বে আমরা এই ঘনবস্তুগুলির সংজ্ঞা, তাদের আকৃতি সম্পূর্ণরূপে তুলে ধরে তোমাদের কোষে দেখি 11 পেজ নাম্বার 128 এর সমাধান
করে দেব এবং সেখানে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। তাই চলো এবার আমরা এটা চার্টের মতো করে দিয়েছি, এই চার্টটা লক্ষ্য রাখলেই সমস্ত উত্তর, যদিও তোমরা করতে পারবে নিজেরাই, তবুও একবার আমি বলে দিচ্ছি। ঘনবস্তু এখানে আমরা তুলে ধরেছি গোলক, উদাহরণ বলেছি কি বল, মার্বেল। এদের প্রান্ত রেখার সংখ্যা, কোনো প্রান্ত রেখা নেই। কৌণিক বিন্দু গোলকের ক্ষেত্রে নেই, পাওয়া যাবে না। তলের সংখ্যা, এর একটিই তল, সমতল নয়, সেটা হলো কি না বক্রতল, অর্থাৎ গোলকের একটিই তল আছে, সেটা হলো বক্রতল, কোনো প্রান্তরেখা বা কৌণিক বিন্দু নেই। উদাহরণ হলো বল এবং মার্বেল। এবার আমরা চলে আসবো 2 নম্বরে, কি রয়েছে না শঙ্কু। শঙ্কুর উদাহরণ বলতে পারি কি টোপর, কলার মোচা কিংবা পেন্সিলের ডগা, এগুলো হলো মূলত উদাহরণ কিসের না শঙ্কুর। এর প্রান্তরেখা কিন্তু একটা আছে আর কৌণিক বিন্দুও একটি আছে। এর তল হলো দুটো, সমতল একটি, বক্রতল একটি। তাহলে আমরা শঙ্কুর ক্ষেত্রে কি পেলাম না, শঙ্কুর ক্ষেত্রে আমরা পাচ্ছি উদাহরণ হলো টোপর, কলার মোচা, প্রান্তরেখা আছে একটি, কৌণিক বিন্দু আছে একটি, তল আছে দুটি, তলগুলো দু রকমেরই, অর্থাৎ একটি বক্রতল আর একটি সমতল, অর্থাৎ শঙ্কুও হয়ে গেল। এবার চোঙ সম্পর্কে বা বেলন, চোঙ বা বেলন যেমন হচ্ছে কি গোল থাম, যেটা থাম্বা বলে থাকি আমরা, গোল থাম বা স্তম্ভ, গোল স্তম্ভ। তো এক্ষেত্রে এর প্রান্তরেখা দুটো, কৌণিক বিন্দু এর নেই, তল কিন্তু এর 3টে তল, একটা মাঝে এবং 2 প্রান্তে দুটো, তাহলে মোট 3টে তল। সেই 3টে তলের একটা হলো বক্রতল, দুটো হলো সমতল, তাহলে দুটো সমতল একটা বক্রতল। তাহলে এক্ষেত্রে চোঙের ক্ষেত্রে আমরা কি কি পেলাম না, চোঙ বা বেলনের ক্ষেত্রে উদাহরণ বলতে পারি গোল থাম বা স্তম্ভ। এর দুটো প্রান্ত রেখা আছে, কোনো কৌণিক বিন্দু নেই, এর তল সংখ্যা হলো 3টি। যে তলগুলো রয়েছে সেই তলগুলির মধ্যে দুটি হলো সমতল এবং একটি, অর্থাৎ 2 প্রান্তে যে দুটো তল থাকছে তারা হলো সমতল এবং মাঝে যে অংশটা রয়েছে সেটা হলো বক্রতল। এবার আমরা চলে আসবো চতুস্তলক। চতুস্তলক বলতে 4টি তল বিশিষ্ট যে ঘনবস্তু সেটা বলা হচ্ছে চতুস্তলক। যেমন পিরামিড, পিরামিডের 4টি স্তল রয়েছে, তাহলে এর প্রান্তরেখা কত, 6টি হচ্ছে এর প্রান্তরেখা, কৌণিক বিন্দু থাকবে 4টি, তল সংখ্যা হবে 4টি আর সমতল হবে 6টি। অর্থাৎ এই তলগুলোর, এই 4টে তলের সংখ্যা, যে 4টি তল বললাম সেই 4টি তলই হবে এর সমতল, এর কোনো বক্রতল থাকবে না। তাহলে চতুস্তলকের ক্ষেত্রে উদাহরণ বলতে পারি আমরা পিরামিড, এবং তার প্রান্তরেখা 6টি, তার কৌণিক বিন্দু 4টি, তল সংখ্যা হলো কি না তল সংখ্যা 4টি। সেই 4টি তলের মধ্যে 4টি স্তলই হলো সমতল, এক্ষেত্রে কোনো বক্রতল নেই। এবার চলে যাব আমরা 5-এর দাগে, সমকোণী চৌপল। সমকোণী চৌপলের ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলতে পারি আমরা কি না ইট, বই। ইট আর বই, এর এই সমকোণী চৌপলের প্রান্তরেখা থাকবে 12টা, কৌণিক বিন্দু থাকবে 8টা, তল সংখ্যা হলো 6টা, সমতল হলো 6টা, বক্রতল নেই। তাহলে এই সমকোণী চৌপল, এই ঘনক, এই সমকোণী চৌপল এবং ঘনক এরা ঘনবস্তু হিসাবে কিন্তু একই। এবার ঘনক বলতে তার মানে সমগ্র অংশটাই কি হবে, প্রত্যেকটা তল হবে বর্গাকার, আর সমকোণী চৌপলের ক্ষেত্রে হবে তার তলগুলো আয়তকার, এই তফাৎ, তাছাড়া কিন্তু এরা উভয়েই একই। তো সমকোণী চৌপল যেমন হচ্ছে ইট, বই, খাতা, এই আমার কাছে যে ডাস্টার রয়েছে সেই ডাস্টার, এরা হলো মূলত কি না সমকোণী চৌপল, যার 12টা থাকবে প্রান্তরেখা, 8টা থাকবে কৌণিক বিন্দু, 6টা থাকবে তল, সেই 6টি তলই হবে সমতল। ঠিক একই রকমভাবে আমরা লুডোর ছক্কাকে ঘনক হিসাবে নিতে পারি, বা আমরা যে কিউব রয়েছে সেই কিউবকেও লুডোর ছক্কা, কিউব, এদেরকেও ঘনক বলতে পারি।
তো তাদের ক্ষেত্রে কি দেখব না 12টা থাকবে প্রান্তরেখা, 8টা থাকবে কৌণিক বিন্দু এবং সাথে সাথে 6টা থাকবে এদেরও তল। সেই 6টা তল হবে কিন্তু মানে বর্গাকার তল। তো সেই 6টি তলই সমতল, এদের ক্ষেত্রে কোনো বক্রতল আমরা পাবো না। তো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে বিষয়টি, সেটা হলো প্রিজম। প্রিজম বলতে কি, যেমন হচ্ছে ঝাড় লণ্ঠন, লণ্ঠন বা এক ধরনের খেলনা আছে বাচ্চাদের খেলনা, যার কখনো 6টা তল, কখনো তার বেশিও থাকে, 5টাও থাকে, 6টাও থাকে, আবার তারও বেশি থাকে। তো যাই হোক, এখানে আমাদের একটা এই ঝাড় লণ্ঠনের দেখানো হয়েছে, সেখানে কি রয়েছে না প্রান্তরেখা আছে 9টা, কৌণিক বিন্দু এ 6টা, 5টা আছে এর তল। এই তলগুলো কিন্তু প্রত্যেকটাই হবে কি না সমতল। তো এই পর্বে আমরা মূলত কোষে দেখি 11 ষষ্ঠ শ্রেণীর পেজ নাম্বার 128 এই জ্যামিতিক যে বিষয়টি ছিল তার আলোচনার সূত্র ধরেই আমরা এই বিষয়ে তোমাদের আজ আলোচনা করে দিলাম বা তুলে ধরলাম। আগামী দিনে এই পর্বের সমাপ্তি করব, অর্থাৎ এই পর্বের যে অনুশীলনীটি বা কোষে দেখি তা আমরা সমাধান করব। তো তার আগে এই অংশটা তোমাদের দিলাম যাতে করে তোমরা সম্পূর্ণরূপে এই বিষয়ের একটা প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারো, সেই বিষয়ে এর খুঁটিনাটি বিষয় আমরা তুলে দিলাম। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা রেখে, এবং যারা নতুন তারা এই ভিডিওটাকে আবার শেয়ার করবে এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই আশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। নমস্কার।